কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। গতকালই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বিপুল ভোটে জিতেছে এনডিএ শিবির এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেই একদিকে যেমন বিহারের যারা এনডিএর কর্মকর্তা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। বিহারের কথা বলার পাশাপাশি তিনি নজর দিয়েছেন বাংলায় এবং বাংলা থেকেও যে এবার বাংলার বর্তমান শাসককে সরানো হবে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ বিহার জিতেই এবার বাংলাকে পাখির চোখ করতে চাইছে বিজেপি। তাই এ মাসের শেষ বা ডিসেম্বরেই বাংলায় আসতে পারেন অমিত শাহ। রাজ্য বিজেপির নড়বড়ে অবস্থা শাহী হাতে ঠিক হবে বলে আশাবাদী পদ্ম শিবির। বিহারে জেতার পরেই বাংলা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রধানমন্ত্রী, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিহার জয়ের পরেই বাংলাকে নিশানা বিজেপির। মগধে বিপুল জয়ের পর উৎসাহে টকবক করে ফুটছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী বিহারকে টেনে বার্তা দিতে চাইছেন বাংলাকে। বিহারের মতো বঙ্গ থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলার ডাক দিয়েছেন তিনি। বলেছেন মা গঙ্গা যেমন নিজের রাস্তা তৈরি করে বিহার থেকে বাংলায় পৌঁছে গেছেন, সেভাবেই জয় আসবে বিজেপির। বাংলা থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে বিজেপি। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে সোচ্চার হয়েছে তৃণমূলও। মোদীর ভ্রম ভাঙবে বলে সরব হয়েছেন চন্দ্রিমা, শশী থেকে সাগরিকা ঘোষ। তারা এক সুরে বলেছেন বাংলার মহিলাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন প্রধানমন্ত্রী। আঘাত এনেছেন বাঙালি অস্মিতায়। বাংলার বাসিন্দারা তার জবাব দেবে। দারুণ কথা, তবে অত উত্তেজনাও ভালো না, আর অত দুঃস্বপ্ন দেখা ভালো না। স্বপ্ন ভালো, কিন্তু দুঃস্বপ্ন নয়। একটু মনে করুন মোদিজি, আপনি তো গণতান্ত্রিক অধিকার হরণ করছেন। এখানে তাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আর যা যা পাওনা আছে সেগুলো দিচ্ছেন না। বিশেষ করে মহিলারা, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 2026-এ এই বাংলার নির্বাচন বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে এই অপমানের জবাব দিতে হয়, সেটা বাংলা বুঝিয়ে দেবে। You repeatedly insult the Bengal identity. You repeatedly insult the Bengal Asmita. No Bengal voter will tolerate this. We are the children of Vivekananda, of Netaji Subhash Chandra Bose, of Rabindranath Tagore. We will fight you and we will win. 26-এর লড়াই কোনো দলই যে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তা বুঝিয়ে দিচ্ছে সব পক্ষই। নভেম্বরের শেষে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। কলকাতায় এসে সাংগঠনিক বৈঠক করবেন তিনি। রাজ্য বিজেপির যে ছন্নছাড়া অবস্থা তা দূর করতে অমিত শাহর মতো কাউকে দরকার বলে মনে করছে রাজ্য বিজেপি। তাই তিনি এসেই দলকে নির্বাচনমুখী করে তোলার চেষ্টা করবেন। তারপর বাংলা এসে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রীও। মোদী আর শাহর উপর ভরসা করে বঙ্গবিজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। তবে বিহার আর বাংলা এক নয় বলে বার্তা দিতে চেয়েছে তৃণমূলও। কলকাতা টিভি। বিহারের পরে কি তাহলে বাংলা জয় সম্ভব? আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, রাজ্য বিজেপির মুখপাত্র। রয়েছেন সৈকত গিরি, সিপিআই এর নেতা। আমাদের সঙ্গে রয়েছেন কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই আসবো রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার কাছে। এ মাসের শেষের দিকে হয়তো অমিত শাহ আসতে পারেন বলে আমরা শুনতে পাচ্ছি, এবং এক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে হাতিয়ার হবে তাদের নির্বাচনী প্রচারের বা তাদের কাজের ক্ষেত্রে, সেটা একটা জায়গায় হচ্ছে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি এবং নারী নির্যাতনের বিষয়টি তারা সামনে আনবেন, এবং তার পাশাপাশি বিজেপি যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত রাজ্যের সুশাসন এবং অবশ্যই
বিজেপির যে দর্শন সেই হিন্দুত্ব, এগুলো সামনে রেখেই হবে প্রচার। আমি আসবো প্রথমে শঙ্কুদেব পণ্ডার কাছে। নারী নির্যাতন বা দুর্নীতির মতো হাতিয়ার তো রয়েছে, কিন্তু বিজেপির সুশাসনের কথাও বলা হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখলাম, এই ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউ এর যে সরকার, বিহারে যে সদ্য সমাপ্ত যে নির্বাচন, সেখানে যদি তাকাই তাহলে এই সুশাসনের বিষয়টি কিন্তু ততটা বড় হয়নি। তাহলে যদি তাই হতো তাহলে লাস্ট মোমেন্টে 10,000 টাকা দেওয়ার প্রয়োজন হতো না বলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনাদের কাছে কি জবাব রয়েছে শুনবো। শুনুন, আমাদের তো 10,000 টাকা মহিলাদের স্বনির্ভর করবার জন্য প্রকল্পে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই 500, 200, 100 দেওয়ার পরিকল্পনাটা বন্ধ করুন। দম থাকলে 10,000 টাকা দিন, আর না থাকলে রাজ্য সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। কারণ অনেক চুরি ডাকাতি রাজ্যের করেছেন, মহিলাদের স্বনির্ভর করবার জন্য কোনো প্রকল্প, কোনো কর্মসূচি নেই। কন্যাশ্রী বলে যে প্রকল্প চালু করেছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় তখনই যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে মহিলাদের রাত্রে কাজ করতে বেরোনোর দরকার নেই। আর জি করে সুরক্ষা দিতে পারলেন না, দুর্গাপুরের ইনসিডেন্টের পর সরাসরি বলেই দিলেন, সুপ্রিম কোর্টে চড় খেলেন, তারপরে বলছেন রাত্রে মেয়েদের কাজ করবার দরকার নেই। মানে আপনারা টাকাও দেবেন না, কাজও করতে দেবেন না, তো মেয়েরা কি এখানে এফেক্টেড হবে? তারা কি অত্যাচারিত হবে? তো বাংলার মেয়েদের জন্য, মেয়েদের চাই বলে, বাংলার মেয়েকে চাই বলে হই হল্লা করে তো চলে এলেন ক্ষমতায়। আসবার পর মেয়েদের কথা ভুলে চলে গেলেন। আমাদের ক্ষমতা ছিল, আমরা দিয়েছি, আমরা আগামী দিনেও দেবো। এই রাজ্যে ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টি আরো বেশি করে দেবে। আপনাদের ক্ষমতা নেই, আপনারা দিতে পারবেন না, আপনারা ছেড়ে দিয়ে চলে যান। সারা দিন দাও দাও দাও। আমি একজন মন্ত্রীর কাছে এক্সপেক্ট করেছিলাম যে আজকে আপনারা 15 বছর ক্ষমতায় থাকতে গেলেন, আপনারা একটা কংক্রিট প্রপোজাল নিয়ে মেয়েদের সাথে কথা বলবেন, মেয়েদের ব্যাপারে কথা বলবেন। আজকেও উনি কাউন্টার করছেন, দেখুন আপনারা আমাদের বকেয়া টাকা দিয়ে দিন, আমরা আমাদের টাকা দিয়ে দিন, টাকা না দিলে হবে না। আরে ভাই, টাকা যদি নেই তো ছেড়ে দিয়ে চলে যান। আছেন কেন, চালাচ্ছেন কেন? 15 বছরে যে টাকা চুরি হয়েছে, টাকা যে দেওয়া হয়নি, সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বলেছে, আপনারা কি সেটা অস্বীকার করেন? কি টাকা যে দেওয়া হয়নি, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট উভয় আদালতই আরে বলেছে। তাতে কেন্দ্র সরকারের রিপ্রেজেন্টেশন ছিল, কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করেছে আপনাদের ওপিনিয়ন কি। আমরা বলেছি আমরা টাকা আটকাবো কেন? সুপ্রিম কোর্ট তো আরে শুনুন কি হয়েছে, বলেছে। কথাটা শুনুন, পুরোটা না জেনে বলবেন, অর্ধসত্য বলাটা বিপজ্জনক। আইনে কি হয়েছে শুনুন। আইনে যখন মামলা উঠেছে তখন জিজ্ঞেস করেছে কেন্দ্র সরকারের উকিল বাবুকে যে আপনারা টাকা দিচ্ছেন না, আপনাদের কি বক্তব্য? কেন্দ্র সরকার সেদিনও বলেছে, আজও বলছে, আগামী দিনও বলছে যে আমরা তো কোনো প্রকল্প বন্ধ করিনি, আমরা তো টাকা দিতে চাই। আপনি দ্রুততার সাথে অ্যাকাউন্টসটা ক্লিয়ার করে দিন, যেগুলো টাকা নিয়েছেন। তারপরেও তো বলা হয়েছে, তারপরে এরা কি বলেছে কোর্টে, তারা কোর্টে গিয়ে বলেছে আমরা আগামী 2 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দিলে টাকা পাবে, না ক্লিয়ার করে দিলে টাকা পাবে না। কমন ব্যাপার, পাবলিকের টাকা ভাই। তৃণমূল কংগ্রেস নিজে ভাবে কি রাজ্যের টাকা পৈতৃক সম্পত্তি। বেশ, সুশাসনের বিষয়ে আমরা শুনলাম। আমি আসবো পরে নারী নির্যাতন, দুর্নীতি নিয়ে তো অবশ্যই বিজেপির বক্তব্য শুনবো, বাকি বিরোধীদের বক্তব্যই শুনবো। কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভির পক্ষ থেকে। তন্ময়, আপনি শুনলেন এসেই যে শঙ্কুদেব পণ্ডা তাদের রাজ্যে সুশাসন এবং তাদের আগামী দিনের যে প্রচারের যে বিষয়গুলি হাতিয়ার হতে চলেছে তার মধ্যে রয়েছে যে নারী নির্যাতন, দুর্নীতি আপনাদের সরকারের, এবং তাদের সরকারের সুশাসন এবং অবশ্যই হিন্দুত্ব। যে ইস্যুটা নিয়ে কথা হচ্ছে যে এই যে ধরুন যে সুশাসন প্যাকেজ দেওয়া হয়েছে, সেই প্যাকেজের জন্যই নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সিটা ফ্যাক্টর হয়নি, এবং সেটা দেখেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে গিরিরাজ সিং বা বিজেপির অন্যান্য এ রাজ্যের নেতৃত্ব তারাও বলছেন যে আগামী দিনে বাংলায় বিজেপির আসা সম্ভব। আপনারা কিভাবে সেটাকে, আমরা শুনিয়েছি একটু আগেই বক্তব্য, তৃণমূল কংগ্রেস বলছে কোনোভাবেই সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? 2-3টে বিষয়। এক, সুশাসনের যে প্রসঙ্গ উঠছে তাতে টাকা দেওয়ার কথা হচ্ছে, সেখানে নীতিশ কুমার 10,000 টাকা করে ডাইরেক্ট ট্রান্সফার করেছেন। নির্বাচনের আগেই এই ট্রান্সফার করা এবং তারপরে নির্বাচন কমিশন তাই নিয়ে কোনো রকম মন্তব্য করা বা সেটাকে না আটকানো, যেটা আগের রাজ্যে আমরা দেখেছি, মহারাষ্ট্রে আটকানো হয়েছিল কিন্তু এখানে আটকানো হয়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা, নিরপেক্ষতা, সেটা নিয়ে প্রশ্ন থাকছে এক। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কবে করে দিয়েছেন, তারপরে 5টা রাজ্যতে বিজেপি সেইটাকেই নকল করেছে। অর্থাৎ আপনার কাছে একটা প্রোডাক্ট আসল আছে আর একটা হচ্ছে ডুপ্লিকেট আছে, আপনি কোন প্রোডাক্টটা কিনবেন? অবভিয়াসলি মানুষ যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা কিনবে। তো এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে নারী নির্যাতন এবং
আর একটা কি বললেন, নারী নির্যাতনের সঙ্গে দুর্নীতি আসছি। নারী নির্যাতনে আমরা যদি দেখি, কালকেই সংবাদ মাধ্যমে, কাল বা পরশু সমাজ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে একটা মহিলা, সে গ্যাংরেপড হয়েছে, তারপরে তার বিচার হয়নি বলে পুলিশ আধিকারিক, নিম্নতম আধিকারিক যারা, তাদেরকে ঠেলে দিয়ে ছুটে গিয়ে ডিআইজির কাছে হাতে পায়ে ধরছে, যে কোনোভাবে হোক আমার বিচারটার ব্যবস্থা করে দিন। সম্ভবত যে রাজ্যের এই ছবিটা, সেই রাজ্যটা বিজেপি শাসিত। নারী নির্যাতন নিয়ে যে তথ্য আছে, সেই তথ্য আমরা বলছি না, কেন্দ্র সরকারের তথ্য, সেই তথ্য অনুযায়ী পশ্চিমবাংলার অবস্থান এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থানই একবারে পরিষ্কার করে দেবে যে আসল চিত্রটা কি। সুতরাং বাংলার মানুষকে এগুলো বলে কোনো লাভ নেই। শেষ কথা হচ্ছে দুর্নীতি। নিশ্চয় দুর্নীতি একটা বড় ইস্যু, এবং আমি ব্যক্তিগতভাবেও চাই যে দুর্নীতি মুক্ত রাজনীতি হোক। এবং সত্যিই তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল চায়, আসছি আমি, সেই গুরুত্বপূর্ণ না, মাননীয় প্রধানমন্ত্রী চান তো। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, একদম সম্মানজনক কথা বলেছেন আমাদের সবার প্রধানমন্ত্রী। এখন 2014 থেকে 2024 এই 10 বছরে 25 জন লিডার সর্বভারতীয় স্তরে, যাদের বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্ব, মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, আমরা তারা বলেছেন যে এদের জেল হবে, এদেরকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো, এদের বিরুদ্ধে সিবিআইডি তদন্ত হবে না। প্রফুল প্যাটেল, অশোক চৌহান, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, এরকম 25 জন। হঠাৎ করে সব চুপ হয়ে গেল কেন? হয় তারা বিজেপিতে এলেন বা বিজেপির সঙ্গে জোট করলেন। তার মানে দুর্নীতি নিয়ে প্রচন্ড সিরিয়াস বোঝা গেছে। শুনলাম তো, আমার বক্তব্য হচ্ছে তন্ময়দা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গাা ইন্ডিকেট করেছেন, বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে তন্ময়দার যারা বন্ধু, যারা হেরে গেছে বিহারে, তারা ইন্ডিজোট, তারা সব গেছিল হচ্ছে ইলেকশন কমিশনে বলতে যে এখনই এই 10,000 টাকাটা দেওয়া হচ্ছে মহিলাদের, 10,000 টাকা যাচ্ছে, তার বিরোধিতা করতে গেছিল যাতে না পায়, না দেওয়া হয়। ইলেকশন কমিশন বলেছে অনগোয়িং প্রজেক্ট, উনি তো জানেন আইন, অনগোয়িং প্রজেক্ট আটকাবো কি করে? সৈকতগিরির কাছে শুনে না কিছু। আমরা দেখেছিলাম যে বলা হয়েছিল যে মকর সংক্রান্তির সময় 30,000 টাকা দেবেন তেজস্বী যাদব, তার প্রতিশ্রুতি পত্রে এই কথা লিখেছিলেন। আমার বক্তব্য, এক্ষেত্রে নীতিশ কুমার অবশ্যই, যেহেতু এই মুহূর্তে সরকারে রয়েছেন, তিনি একটা প্রজেক্টের ঘোষণা করেছেন এবং সেই টাকাটা ডাইরেক্ট ট্রান্সফার করে দিয়েছেন। আজকে আমাদের রাজ্যের কথা উঠলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় রয়েছেন। সেই দিক থেকে টাকা ট্রান্সফার করা হোক বা প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো, সেই জায়গায় বর্তমানে এ রাজ্যের প্রধান বিরোধী দলের থেকে সবসময় কি এগিয়ে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সেক্ষেত্রে বিজেপির লড়াইটাকে আরো বেশি কঠিন হবে না? প্রথম কথা হচ্ছে, বিহারে 20 বছর এনডিএ সরকার ছিল, প্র্যাকটিক্যালি বিজেপি আর জেডিইউ সরকার চালিয়েছিল, এবং গোটা বিহার জুড়ে আপনাদের সংবাদ মাধ্যম, গোটা দেশের মানুষ, এমনকি বিহারের সাধারণ জনগণ, প্রত্যেকের মধ্যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া চলছিল। আমি এটা মনে করি না 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকা হোক, কিংবা পশ্চিমবাংলার মাটিতে লক্ষ্মীর ভাণ্ডার হোক, কোনো প্রকল্পের মধ্য দিয়ে কোনো মহিলারা, বাংলার মহিলারা কিংবা বিহারের মহিলারা ভোটে ম্যানিপুলেট হয়, এই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে ভাবতে হবে যে বাংলা কিংবা বিহার কিংবা এই দেশের মহিলা ভোটার, তাদের রাজনৈতিক সচেতনতার অভাব রয়েছে। এই রকম ভাবনা চিন্তা আমরা বামপন্থীরা মনে করি না। আমরা মনে করি মানুষের কাছে অর্থনৈতিক মডেল হিসেবে এই কাজ করার পাশাপাশি সরকারের দায়িত্ব মহিলা স্বনির্ভরতা এবং গ্রামীণ রোজগারের বিকল্প রাস্তা তৈরি করা। প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন, প্রশ্ন হচ্ছে কমিশনের ভূমিকা। 2019-এর পর একের পর এক যে সাংবিধানিক পরিবর্তন বিজেপি সরকার করেছে, তাতে বিচার ব্যবস্থা হতে পারে, নির্বাচনী ব্যবস্থা হতে পারে, সব ক্ষেত্রে এমন একটা কাঠামো তৈরি করেছে যেখানে চ্যালেঞ্জের জায়গা নেই। বারবার করে এই যে আইনি আদালতের কথা সামনে আসছে, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, 20 বছর অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্যাক্টরের পর যদি বিহারে 200+ সিট নিয়ে এনডিএ রিটার্ন করতে পারে, 101টা সিটের মধ্যে যদি 90-এর ওপরে স্কোর করে বিজেপি বিধায়ক জিতে আসতে পারে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে গোটা দেশে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, এই রাজ্যে 34-এর বাম সরকার সব ডাহা ফেল। এর থেকে জনপ্রিয় সরকার অতীতে ভারতবর্ষে কোনো কালে কেউ দেখেনি। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকা আতস কাচের তলা। এই রাজ্যে আপনি কে শাসক কে বিরোধী ভুলে যান, এই মুহূর্তে নির্বাচনী সংস্কার প্রয়োজন। আমরা বহুদিন আগে
বামপন্থীরা পার্লামেন্টের ভেতরে জোরালো সওয়াল করেছিলাম ইলেকটোরাল রিফর্মস। আমরা এই কারণে ইলেকটোরাল রিফর্মস এর কথা বলেছিলাম, যে পরিমাণ পার্সেন্টেজ ভোট একটা রাজনৈতিক দল পাচ্ছে, তারপর কি করে তার থেকে কম শতাংশের ভোট পেয়ে শুধুমাত্র নাম্বার অফ ফিগার 27 ভোটে একজন জিতেছে, 50 ভোটে একজন জিতেছে, তারা আগামী দিনে গিয়ে এই পার্লামেন্টারি সিস্টেমের পার্ট হবে, আর যিনি পরাজিত হলেন তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে। প্রশ্নটা হচ্ছে শাসক বিরোধী নয়, এই মুহূর্তে ভারতবর্ষের সংবিধান, নির্বাচনী পরিকাঠামো, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, এই সবটা নিয়ে ব্যাপকভাবে জনগণের যদি প্রতিরোধ তৈরি না হয়, তাহলে আগামী দিনে এখন একতান্ত্রিক যে স্বৈরাচারী মডেল গোটা পৃথিবী জুড়ে চলছে, যে মডেলে ট্রাম্প চলে, যে মডেলে মোদি চলছে, সেই একই মডেল কিন্তু বাংলার মাটিতেও আছড়ে পড়বে, এটা বিপজ্জনক। কেতান জয়সওয়াল, আমাদের রাজ্যে আসার বিষয়ে আমরা প্রথমেই যে প্রতিবেদন দেখালাম, এই পরবর্তী লক্ষ্য ভারতীয় জনতা পার্টির অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, এবার বঙ্গ হচ্ছে তাদের লক্ষ্য, সুকান্ত মজুমদারও বলছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কংগ্রেসের আমাদের রাজ্যে ভোটের পার্সেন্টেজ যদি দেখি অত্যন্ত খারাপ। বিহারে কিন্তু আহামরি কিছু কমেছে এমন কথা বলা যাবে না, 0.72%-এর মতো, 0.7%-এর মতো কমেছে কংগ্রেসের। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কংগ্রেসের কি মনে হয়, ওই রাজ্যে বিহার মতো রাজ্যে এআইএমআইএম বা জনসুরাজ অনেকটাই সংখ্যালঘু ভোট আপনাদের কেটে নিয়েছিল, আমাদের রাজ্যে আইএসএফ ততটা বড় শক্তি এখনো পর্যন্ত হয়নি। আপনাদের কি মনে হয় যে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকে আরো বেশি করে কনসলিডেট করবে এই সংখ্যালঘু ভোটটা, নাকি আপনাদের দিকে কিছু এসে আপনাদের ভোট পার্সেন্টেজ বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে? প্রথম যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে এবারে টার্গেট বাংলা বা এবারে বাংলা জয় করার একটা স্বপ্ন দেখছে, এটা তো স্বাভাবিক। মানে বিহারে না জিতলেও বিজেপি হয়তো বাংলা নিয়ে স্বপ্ন দেখতো, রাজনৈতিক লক্ষ্য, এটার মধ্যে কোনো দোষ নেই। বিষয়টা হচ্ছে যে আপনাকে রেফারেন্সটা কোনোদিন আপনি জয় দেখাতে পারেন, মানে একটা রাজ্যে জিতে গেছি বলে অন্য রাজ্যে জিতে হবে এটা দেখাতে পারেন না। ওই রাজ্যে কি করেছি, এমন যখন আমার সরকার চলেছে এখানে 20 বছর 25 বছর, সময় কি করেছি, প্যারামিটার যেগুলো মাপ কাটি সেখানে কি করেছি, স্বাস্থ্যের জন্য কি মডেল দেখাবেন, বাংলার মানুষকে বিহারের স্বাস্থ্য দেখাবেন, বাংলার স্বাস্থ্য বাংলার স্বাস্থ্যটা তো তার থেকে বেটার। আমি বলছি বাংলার স্বাস্থ্য খুবই খারাপ, কিন্তু বিহার থেকে তো খারাপ নয়। বাংলার আইন শৃঙ্খলা খুবই খারাপ, কিন্তু বিহার থেকে তো তার এনসিআরবি ডেটা বলছে যে 1 নম্বরে ইউপি, 2 নম্বরে বিহার, এনসিআরবি মানে বিজেপি ডেটা বলছে। তো সেখানে সেক্ষেত্রে আপনি তো মডেল দেখাতে হবে যে আপনি বিহারে সেই 20-25 বছরে কি করেছেন, যেটা এই কথাগুলো আপনি যেগুলো বললেন সেগুলো বিহারের মানুষ বিশ্বাস করলো না তো। বিহারের মানুষ তো তারপরে সমস্ত কিছু পরেও তো বিশ্বাস করলো নীতিশ কুমার বিজেপি সরকারকে। যদি আপনি এটাকে রেফারেন্ডাম হিসাবে দেখেন বা জনমত হিসাবে দেখেন, তাহলে তেজস্বী যাদবের পার্টি আরজেডি সে তো সবথেকে বেশি ভোট পার্সেন্টেজ বেশি পেয়েছে। এবার বিষয়টা হচ্ছে এখানে সবাই বলছে যে কে হিরো কি হিরো, তো আমরা বলছি যে মানে পদ্মভূষণ জ্ঞানেশ কুমার হচ্ছে হিরো। তাদের আমাদের নাম ছিল মহাগঠবন্ধন, কিন্তু বিজেপির যে যত বড় গঠবন্ধন ছিল সেটা আমরা টের পাইনি বা আমরা টের পেয়েও সেটা দেখিনি। নির্বাচন কমিশন ছিল, নির্বাচন কমিশনের দিকে অভিযোগ বামেদের, আর তৃণমূল আর কংগ্রেসের বক্তব্য যে এমন কোনো কিছু ভারতীয় জনতা পার্টি দেখাতে পারেনি তাদের শাসিত রাজ্যে যেটা মডেল হতে পারে। শুনুন, আমার বক্তব্য হচ্ছে যে 40 লক্ষ বেআইনি ভোটের নাম বাদ গেছে বিহারে। কটা কমপ্লেন করেছে কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল, তা তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। আজকে নির্বাচনের ফল ঘোষণা হয়ে যাওয়ার পর মাস্টারমশাই ভুল কোশ্চেন দিয়েছিল লাফিয়ে কোনো লাভ আছে? আমরা আশা করেছিলাম। আর কংগ্রেস কথা বলছে, তার অন্যতম মহিলা তৃণমূল কংগ্রেসকে হচ্ছে উল্টোপাল্টা বলে দিচ্ছে। এরা তো ক্ষমতা কুক্ষিগত করে রেখে দিয়েছে, তাই ওদের ভিতরে এত গন্ডগোল। কংগ্রেসের ভিতরেও গন্ডগোল। কংগ্রেস আর কদিন পর ভাঙবে আরো বড় লেভেলে। প্রধানমন্ত্রী ইন্ডিকেশন দিয়েছে, এদের তো নেই অবস্থা। আরে তখন শুনলাম তো সমাজ ভাঙছে, আমি যদি ঢুকতে শুরু করি এক লাইনে বলতে পারবেন না। শুনি এই যে তুমি যখন কংগ্রেস তো বেঁচে দিয়েছে শুনুন, অধীর চৌধুরীকে যেই দিন সরালো সেই দিনই পশ্চিমবঙ্গ হচ্ছে তৃণমূল অনুমোদিত রাজ্য কংগ্রেস তৈরি হয়েছে। এখানে কেউ আমি জানতে চাই সময় মাঝখানে আমি জানতে চাই ছাঁটমালটা কি শব্দ, একজন আমি জানতে চাই। এই শব্দ একেবারে উইথড্র করতে হবে। তাহলে কি বলবো? বলবো তৃণমূলের তোলাবাজ বলবো, তৃণমূলের তোলাবাজ বলবো, তৃণমূলের চোর আপনি জানেন না।
তৃণমূলের কেতান এই শব্দ প্রত্যাহার করা উচিত। আচ্ছা, এটা প্রত্যাহার করে আমি আমার বক্তব্য হচ্ছে, দেখুন রাগ হওয়া স্বাভাবিক, কারণ ও আপনার দেখুন ও চিৎকার করে তো ফ্যাক্টটা চাপা দিতে পারবে না। আমরা কি এক্সপেক্ট করেছিলাম? আমরা এক্সপেক্ট করেছিলাম যে কংগ্রেস ওখানে একটা জায়গা তৈরি করবে। কংগ্রেস যেভাবে মুখ থুবড়ে পড়েছে আজকে, কংগ্রেসের জন্য তো তেজস্বী যাদবও ডুবে গেছে। কংগ্রেসের উপর ভরসা করে এখন তৃণমূল কংগ্রেস দেখছেন না দূরত্ব বজায় রাখছে, বলছে আমাদের ইন্ডিতে আমাকে একা দায়িত্ব দিয়ে দাও। কংগ্রেস সত্যি তো ঘটনা, আজকে যদি রাহুল গান্ধীর বদলে মমতা ব্যানার্জিকে আনতো, বিহারে অন্তত লড়াইটা হতো। আমরা তো জিতেছি, হাওয়া হয়ে গেছে এরা, এদের খুঁজে পাওয়া যাচ্ছে এরা কোথায়, এদের কোনো জায়গায় নেই। প্রশ্ন কিন্তু যথেষ্ট যথার্থ যে কোথায় রাহুল গান্ধী, যে কথা আমরা দেখেওছিলাম। অমিত মালভিয়া বারংবার এক্স হ্যান্ডেলে পোস্ট করছিলেন যে রাহুল গান্ধী কি তাহলে দেশে নেই, তাকে দেশে আসার বার্তাও দিয়েছিলেন অমিত মালভিয়া তার এক্স হ্যান্ডেল থেকে। ফলে এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিক, যিনি এই যে ভোটের রেজাল্ট যখন বেরোচ্ছেন তখন রাহুল গান্ধী দেশের বাইরে, পুরোটার দায়িত্ব যেন চাপিয়ে দেওয়া হলো তেজস্বীর ঘাড়ে। আমরা এই আলোচনায় থাকবো একটা ছোট্ট বিরতির পর, ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে বাংলা জয়ের যে স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি, বিহার জয়ের পর সেই স্বপ্ন আরো মশগুল হয়েছে তারা। আগের অবস্থান থেকে কিছুটা সরে এবার বিজেপির টার্গেট বাংলার অপশাসন। প্রধানমন্ত্রীর মুখে তাই বাংলার জঙ্গল রাজ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি বাংলার সমীকরণ ভিন্ন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখতে শুরু করেছেন তা তাঁর ভ্রম মাত্র। সাল 2019, সেবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 18টি আসন জিতেছিল বিজেপি, আর সেই জয়ের পরই তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলা জয়ের। কিন্তু 2021 সালেই হোঁচট খায় তারা। বিপুল মেজরিটি নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। এরপর 2024-এর লোকসভা ভোট, বাংলায় ফের ধাক্কা খায় গেরুয়া ব্রিগেড। আসন সংখ্যা 18 থেকে কমে দাঁড়ায় 12-তে। শুধু লোকসভা ভোট নয়, এই হার অব্যাহত থাকে একের পর এক উপনির্বাচনেও। এই পরিস্থিতিতেই রাজ্য বিজেপির সভাপতি বদল হয়। সুকান্তর জায়গায় আসেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সভাপতি বদল হলেও এখনো সাজানো যায়নি সংগঠন। অন্তর্কলহে এখনো জর্জরিত রাজ্য বিজেপি। এই পরিস্থিতিতেই বিহারের জয় কিছুটা হলেও অক্সিজেন দিয়েছে রাজ্য বিজেপির নেতাদের। তাই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে ফেলেন, কলিঙ্গ থেকে অঙ্গ, জয়ের পর এবার বঙ্গ। জঙ্গলরাজ থেকে মুক্তি পেতে মুখিয়ে বাংলা। বিহার প্রমাণ করবে যে ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে, এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে, এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাকি। বিহারে জয়ের পর বাংলাকে নিশানা করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও। রোহিঙ্গাদের কথা টেনে এনে তিনি বিদ্ধে থাকেন তৃণমূলকে। পাল্টা জবাব দিতে ছাড়েনি ঘাসফুল শিবির। बिहार की जीत हमारी है, बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है, क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ, আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয়। কথার মধ্যে সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন। বিজেপির দাবি লালু প্রসাদ যাদবের সময় যে জঙ্গলরাজে পরিণত হয়েছিল বিহার, এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। বিজেপির হাত ধরে নীতিশ রাজে বদল ঘটেছে পাটনায়, এবার বঙ্গে সেই বদলের পালা। অন্যদিকে তৃণমূলের দাবি বিহার আর বাংলার রাজনৈতিক সমীকরণ এক নয়। গেরুয়া শিবিরের রাজনীতির ভেদাভেদকেই ভালোভাবে দেখে না রাজ্যের মানুষ, তাই তাদের বাংলা জয়ের খোয়াবই থাকবে। কলকাতা টিভি। আসবো শঙ্কুদেব পণ্ডার কাছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বিহারকে দেখুন, বিহার একটা অন্যতম মডেল। যদি বিহার মডেলের দিকেও তাকাই, এই 20 বছর থেকে এই নীতিশ কুমারের সরকার তারা একটা কারখানা, বড় কারখানা যেখানে শ্রমনিবিড় শিল্প হবে তেমন কিছু তারা করে দেখাতে পারেনি। তাহলে সেই মডেলটা আমাদের রাজ্যে আসবে কি করে? তাহলে সেখানের বিষয়টা, সুশাসনটা কিভাবে এলো?
না, প্রথম কথা হচ্ছে আপনাকে একটা কথা বলছি যে ভারতীয় জনতা পার্টি বিহারকে দেখুনের উপর ভিত্তি করে তো আর আগামী নির্বাচন লড়তে যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টি তার একটা ধারাবাহিক একাধিক কর্মসূচি রয়েছে, তার স্পেসিফিক ম্যানিফেস্টো যখন আমরা প্রকাশ করব তখন দেখতে পাবেন আমরা বাংলা নিয়ে আমাদের যা চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনাকে এখানে ফলপ্রসূ করতে চাইবো। অবভিয়াসলি তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা তো রয়েছে, যেমন ধরুন আপনি লক্ষ্য করে দেখবেন, তো আপনি বলবেন আচ্ছা, তো আমাদের হ্যাঁ 10,000ই ঢুকছি, তো যেমন ধরুন আমি আপনাকে বলছি যে 10,000টা কিন্তু ভাতা না, 10,000টা হচ্ছে কর্ম সংস্কৃতি মহিলাদের যাতে তৈরি হয়, তারা যাতে কাজ করতে পারেন সেই জায়গা সরকার পাশে থেকে তৈরি করে দিয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের টাকা দেওয়ার ক্ষমতা নেই, 500, 200, 100 এইসব করে আপনি বললেন। হ্যাঁ, আমার এটা এক একটা করে বলছি। যেমন ধরুন ওরা মহিলাদের উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি নিয়েছে ঢাকঢোল পেটায়, কিন্তু মহিলাদের কর্মসূচিতে তো শুধু মহিলাদের সুরক্ষা কমপ্লিট হয় না, মহিলাদের সুরক্ষিত করা ইম্পর্টেন্ট। আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন, এই রাজ্য এনসিআরবি কে রিপোর্ট পাঠায়, রিপোর্টটা চেপে দেয়, বহু জায়গায় এফআইআর হয় না, যার জন্য অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করে না ফ্যাক্ট কি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় মহিলাদের আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আপনি যখন বললেন যে মানে একটা বিরোধী কথা আমাকে বলতে দেবেন না, আপনি যে চেপে দেন আমাকে কি বলতে হবে তাই বলবো, কথা আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনি বলে দেবেন, আগে আমাকে লিখে দেবেন, আমি সেটাই বলবো। অবশ্যই উত্তরপ্রদেশে অবশ্যই, মানে কি এটা কখনো হয় অঙ্কুর বাবু? মোহাম্মদ আমার দলের কথা বলতে হবে বিষয় উত্তরপ্রদেশের রাজ্য সরকারের কি, আমার কথা শুনুন না, উত্তরপ্রদেশে এখন তন্ময় বাবু বলবেন, আমি তো বলি সুশাসনের কথা। আরে আপনি যদি তৃণমূলের ড্রিপ নিয়ে নেন তো মুশকিল। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? আমি শোনার চেষ্টা করছি, চেষ্টা করছেন না। আমার বক্তব্য সেটাই, এই যে মোহাম্মদ আকলাক দাদরিতে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে সেই কেসটাই উইথড্র করতে চাইছে কে? উত্তরপ্রদেশ সরকার। এটাই কি সুশাসন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখুন এই ব্যাপারে আপনি যে তথ্য দিচ্ছেন সেই ব্যাপারে আমার কাছে কোনো ইনপুট নেই। এক, কারণ আমি জানি যে আপনিও জানবেন আইনের ন্যূনতম পরিভাষায়, আমি যতটুকু ল পড়েছি বা যে কেউ আইন সম্পর্কে জানেন, এই ধরনের কেস যখন রেজিস্টার্ড হয়ে যায় না তখন সেই কেস হঠাৎ করে তুলে উইথড্র করা যায় না। আমি কেন এই কথাটা বললাম, আজকে আমি যা সময় পেয়েছি বলে 1 মিনিট তন্ময় দাদার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছে। আপনি জানবেন যে সিপিএম এর সময় বহু মামলা হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, তারা অনেক মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিলেন, কিন্তু সেই সমস্ত মামলা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তুলতে পারেননি, কারণ আইনে প্রভিশন নেই। সেটা আমি শেষ করে দিই, আমাকে শেষ করতে দিন, আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি বুঝুন। সেই আইনটায় হচ্ছে ধীরে ধীরে কোর্টে গিয়ে আস্তে আস্তে যদি তারা নির্দোষ হন তাহলে তাদের নির্দোষ প্রমাণিত করতে হয়েছে, মিথ্যা অ্যাপ্রোচটা প্রশাসনিক জায়গা থেকে সরিয়ে নিতে হয়েছে। আমি তাই আপনার ওই প্রশ্নের এই উত্তর দিলাম, কিন্তু আমি যে বিষয়টা বলছিলাম আমি যে বিষয়টা বলছিলাম এক সেকেন্ড, আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে দেখুন, শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেস কি করতে পারেনি, কি ক্ষতি করেছে, মানুষ পশ্চিমবাংলায় কত অসুবিধায় পড়েছেন, এইসবের উপর ভিত্তি করে তো আমরা আগামী নির্বাচন লড়তে যাব না। আমরা আগামী দিনে পশ্চিমবাংলার জন্য কি করতে চাই, আমাদের কি প্রকল্প রয়েছে। যেমন আমি আপনাকে মার্জনা করবেন, আমি আপনাকে বলছি এখন আপনি বাইপাস থেকে গাড়ি স্টার্ট দেবেন 20 মিনিটে পৌঁছে যাবেন এমসে, এখানে তৈরি হয়েছে, কেন্দ্রীয় শাসনে তৈরি, কিন্তু সেই এমসে বাংলার কোন লোকে যদি চিকিৎসার জন্য যায় আপনি বুঝতে পেরেছি, আপনি গিয়ে দেখবেন, শুনুন আপনি গিয়ে দেখবেন আয়ুষ্মান ভারতের কার্ড নেই, শুধু রাজ্য সরকারের সমালোচনা নয়, কেন্দ্র সরকারের কোনো কথাই আপনি বলতে দিচ্ছেন ভারতীয় না। জনতা পার্টি খুবই আমি হতাশ, রাজ্য সরকারের শুধুমাত্র আমি হতাশ, আপনি আমাকে কোনো কথাই বলতে দিচ্ছেন না। আপনি আমি আসবো তন্ময় ঘোষের কাছে, তৃণমূল কংগ্রেস মুখপাত্রের কাছে। আজকে বিজেপি বলছে সুশাসনের কথা এবং আগামী দিনে এ রাজ্যে তারা কি করতে চায় সেটা বলবে, কিন্তু যে সুশাসনে আমরা দেখছি মোহাম্মদ আকলাকের যে ঘটনা সেই কেসটাকেই তারা সেটা প্রস্তাব কথা বলা হচ্ছে, এবং তাহলে এই বিষয়গুলো কতটা বিশ্বাসযোগ্য হবে আপনারা কি মনে করেন? মনে করার কোনো জায়গায় নেই। এই বিহারকে দেখিয়ে বাংলা জয় নিয়ে কাল থেকে যে উচ্ছ্বাস, বঙ্গ বিজেপির নেতৃত্বের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কোনো বাস্তব ভিত্তিই নেই। কেন? আপনাকে এই যে গিরিরাজ সিং এর ভার্সন আপনারা দেখালেন, উনি বলছেন বাংলার সরকারকে নির্বাচিত করেছে রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা, অর্থাৎ সরকারকে যারা নির্বাচিত করেছেন সেই নির্বাচক যারা
সমস্ত মানুষকে উনি দাগিয়ে দিচ্ছেন। জনতা অপব্যাখ্যা হচ্ছে, উনি এরকম কোনো কথা বলেন, উনি সিনিয়র লিডার, ওনাকে মিসকোট করবেন না, আপনার তো জায়গা আছে সোশ্যাল মিডিয়াতে আছে, আপনাকে লোকে শুনে আপনি এরকম ভুলভাল বললে লোকে কি ভাববে? বক্তব্যটা হচ্ছে উনি বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশে ভোটার লিস্টে একাধিক বেআইনি ভোটার আছে, সেই সমস্ত ভোটার আপনারা এন্টারটেইন করার চেষ্টা করছেন। আরে আমাকে থামিয়ে লাভ নেই, ফ্যাক্ট তো বলতে হবে। আমার চাকরি চলে যাবে। অঙ্কুরবাবু আপনি আমাকে এরকম থামালে আমাকে দল থেকে বের করে দেবে, আমাকে আমার কথা তো বলতে দিন। আপনি আপনার বক্তব্য রেখেছেন, আপনাকে কিছুই বলতে পারছেন না, আমি বঞ্চিত। এই যে গিরিরাজ সিংহন বা যে সমস্ত নেতৃত্ব বিজেপির আছেন, তারা যে ভাষায় যে পরিভাষায় বাংলাকে দেখেন বা যে চোখে বাংলাকে দেখেন, তারা বাংলার ইতিহাস এবং ভূগোল দুটোর একটাও জানেন না। বাংলার রাজনীতির সঙ্গে বিজেপির রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। কি কে ঠিক করলো? যে কারণে আপনি সম্পৃক্ত, মানুষ ঠিক করেছে। আপনি ঠিক করলেন, আমি বলিনি, আমি মানুষ আমরা বিরোধী দল এখানে, বিরোধী দলের প্রতি এত অ্যাগ্রেশন না, আমি একদম একটা আমরা আড়াই কোটি মানুষের ভোট পেয়েছি, কি বলছেন তোমরা? আপনি রিয়েলিস্টিক কথা বলুন, তার পাশাপাশি দেখার একটা বিষয়, কিন্তু তার পাশাপাশি আরেকটা জায়গা থাকে যে আমার ক্যাপ্টেনকে ভারতীয় জনতা পার্টির সেই জায়গা থেকে মানে মানে মুখ হিসেবে কোন জায়গায় রয়েছে বলে মনে করেন? অন্যান্য সব রাজ্যেই তারা প্রধানমন্ত্রী, আমি কোনো রিপ্লাই করব না, ভারতীয় জনতা পার্টি অবশ্যই আমি একটা লাইন শেষ করব, ভারতীয় জনতা পার্টি নিয়ে সিপিআই বলবে। 2019 সালে বিজেপির এই রাজ্যে যা ফলাফল ছিল, যদি বিজেপি চাইতো 2021-এই আসতে পারতো। বিজেপি চাইলে এখনো আসতে পারে, যেভাবে বিহার জিতেছে একদম পারে না, সেইভাবে সৈকতের মূল্যায়ন শুনি। আমি বলছি যেভাবে বিহার বিজেপি জিতেছে সেভাবে পশ্চিমবঙ্গেও বিজেপি জিততে পারে। নির্বাচন কমিশন যেখানে বিজেপির ঘরের লোক, সেখানে আরএসএস এর লোক, অমিত শাহর লোক, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেখানে সবকিছুই সম্ভব। প্রশ্নটা হচ্ছে, আমি প্রথমেই পার্টে যে কথাটা বলেছিলাম, পুরো যে গণতান্ত্রিক ব্যবস্থার পরিকাঠামোগুলো, নির্বাচনী ব্যবস্থা বলুন, বিচার ব্যবস্থা বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বলুন, সবটা যদি একটা অটোক্রেটিক ভাবনা চিন্তার মধ্যে, স্বৈরাচারী শাসনের মধ্যে চলে যায়, তাহলে সমস্ত কিছু সম্ভব। এই ভোটটাও সঠিক হয়নি বলছেন? আমি তো এখনো অব্দি তথ্য প্রমাণ পাইনি, 24 ঘন্টা গেছে। আমি বলছি, আমি আজকে সকালবেলা এই আমাদের দেশের অন্যতম অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাজব্যান্ড, এই বিখ্যাত অর্থনীতিবিদ, তার একটা আর্টিকেল পড়ছিলাম। তিনি প্রশ্নচিহ্ন বলেছেন, সরাসরি স্ট্রেট কার্ড এই শব্দ ব্যবহার করেছেন যে ম্যানিপুলেশন ছাড়া বিহারের এই ফলাফল অসম্ভব। এক, এবার আমি দ্বিতীয় পার্টে আপনার আসি। বিজেপির এই রাজ্যে পরিকল্পনা কি? 21 সালের পর আমরা এই রাজ্যে দেখেছি বিজেপি জবে থেকে এই রাজ্যে মাথাচাড়া দিয়েছে, বলা ভুল, আরো একটু 19 থেকে শুরু করলে। এই রাজ্যে যত তৃণমূলের চোর, গুন্ডা, বদমাইশ, চিটিংবাজ সব জেল থেকে ছাড়া পেয়েছে বিজেপির প্রকল্পে। কি প্রকল্প? দিদির মাথায় দাদার হাত, কেউ খাবে না জেলের ভাত। এতগুলো মন্ত্রী, 3টে নামকরা নামজাদা মন্ত্রী যাদের জেলের ভেতর থাকার কথা, সিবিআই তাদের ফাইনাল চার্জশিট দিতে পারেনি। এতগুলো দুর্নীতির অভিযোগ, একটা দুর্নীতি শেষ অবধি কিনারা হয়নি। নারী নির্যাতন, মহিলা নির্যাতন, এই সমস্ত ধর্ষণ কাণ্ড নিয়ে একাধিক দুর্নীতি ইস্যু নিয়ে তৃণমূলকে এক ঘরে করা যেত, সেই সমস্তটাকে ডাইভার্ট করতে এসআইআর এর একটা প্যাকেজ নিয়ে চলে আসা হয়েছে। কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে এখনো পর্যন্ত সিবিআই কে, মোদি যতদিন থাকবে, বিজেপি যতদিন থাকবে, এই রাজ্যে তৃণমূলকে সরানো যাবে না। শঙ্কুদেব পণ্ডার উত্তর শুনুন। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যের সব থেকে বড় ভুল যদি কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ক্ষমতায় আসবার পর যে বৈপ্লবিক কথাবার্তা সিপিএম বলছে, তাদের যারা যারা মানুষ খুন করেছিল সেগুলোকে ভিতরে ঢুকিয়ে রাখা। এখন এই 25 জুলাই দাঁড়ান শেষ করতে দেন। সিবিআই তোমাদের ছিল, সিবিআই এর হাতে বক্তব্যটা সিবিআই এর হাতে শেষ করে দাও। তোমার বক্তব্য সময় মমতা ব্যানার্জি আমাদের সহায়তা করেন। সৈকত, না এই ভুল ইনফরমেশন তো। মমতা ব্যানার্জি কোনো 11টা সিবিআই কমিশন, সিবিআই রিপোর্ট দিয়েছে। আমি এখন সবাই পার্ট 1 বলেছি, তাতে লেগে যাচ্ছে। শেষ করি। আমার কথা হচ্ছে 21 জুলাই আমি শহীদ দিবস পালন করব আর কমিশনের রিপোর্ট দেব না। সব সেটিং সিপিএম মূল হয়েছে, সিপিএম আর তৃণমূল। আর নন্দীগ্রামের সেটিং বিজেপির সঙ্গে সিপিএম। শুনুন, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, সে মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যাপার থেকে সিপিএম বাঁচিয়ে রাখো, আর তার নিজের জন্য আমার কোনো তাতে আপত্তি নেই। আর অমিত শাহ কি বলেছিল? বাঁচিয়ে দাও সিপিএম। আপনারা এখনো পর্যন্ত দুর্নীতি নিয়ে শুনুন, আমি আমার বিষয় আসছি। দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন অঙ্কুর বাবু, একটা মজাদার কেস। প্রত্যেক ঘটনা যখনই ঘটবে, সবার আগে সিপিএম এর মাননীয় উকিল বাবুরা আগে সবার আগে কোর্টে ঝাঁপিয়ে পড়বে, দিয়ে কেস করে দেবে, তারপরে ফুল সেটিং। দেখবেন কোন কেস, কোন এজেন্সি যদি, আমাদের এজেন্সি না, আমি তো বলছি আমি কোন এজেন্সির মুখপাত্র নই,
কোন এজেন্সি যদি ভুল করে আপনার উকিল বাবুরা কোথায়? আরজি করে কালকে অবয়ার কি সেটিং করে গেছে? অবয়ার শোনা গেছে গত সপ্তাহে এই রাজ্যের নামকরা আইনজীবী অমৃতা দেবী যে বক্তব্য সম্পর্কে সিবিআই আমি বলবো কি সেটিং আছে সেটিং কার মধ্যে আমার স্যাম্পল নিয়ে কেন আমার কথা শুনুন এদের যে সিপিএম এর উকিল বাবুটা পাচ্ছে না না আমি বলছি কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে কেন নামেনি নালে সেটিং কেন নামেনি কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে এই যে এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী হ্যাঁ অবশ্যই বলুন আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে নির্দিষ্ট যে কোনো কেস নিয়ে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার আমরা সেদিনও হচ্ছে বিরোধিতায় ছিলাম যে যারা এতগুলো ছেলেমেয়ের চাকরি গেছে অবিলম্বে দোষীদের শাস্তি চাই এখনো বলছি যে যারা মাথা তাদেরকে ধরতে হবে দোষীদের শাস্তি চাই এজেন্সি আমরা তৃণমূলের মতো চালাই না আমার নিজের বিরুদ্ধে 47টা মামলা আমাদের বিরোধী দলনেতার বিরুদ্ধে সুকান্তদার বিরুদ্ধে শ্রমিকদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা হ্যাঁ মামলা আছে অ্যাকশন মামলা আছে পুলিশ হচ্ছে সেটিং এর পুলিশ হচ্ছে সেটিং পক্ষপাত দুষ্ট আছে এর পুলিশ সেটিং ওকে তো এক লাইন আমি আর বলবো না আমি আর বলবো আমি বলছি অঙ্কুরদা তমলুকের এমপি কোন দলের বিজেপির কি বলেছেন আপনাদের মনে আছে শওকত মোল্লা কি বলছে আইএসএফ কে নয় বিজেপিকে ভোট দাও আপনার হুমায়ুন কবির কি বলছে আচ্ছা এই সমস্তটা মালা যদি গাতেন আজকে শঙ্কুদেব পণ্ডা কি বলছে আমি বলতে চাই যাদবপুরে ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেটকে জেতালো সিপিএম বাকি আছে দমদমে ক্যান্ডিডেটকে জেতালো সিপিএম কংগ্রেসের একটা ভোট কাটুয়া পার্টি হয়েছে সিপিএম যে আশা নিয়ে কংগ্রেসের বামপন্থীরা ভোট কাটুয়া হয়েছে বিজেপি কি আদৌ আসতে চায় আমরা তো নয় বলবো কিন্তু আমাদের মানে বিজেপির সেলিব্রিটি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বলেছেন যে এ রাজ্যে বিজেপির ক্ষমতা মানে ক্ষমতায় আসা বা বাংলা দখল করা বাংলার সরকার দখল করার কোনো মানসিকতা নেই কিন্তু আমরা বলছি যে বিজেপির কি মানসিকতা সেটা হচ্ছে যে বিরোধীদের যে স্পেসটা সেটা দখল করা বাংলার যে গণতান্ত্রিক যে ধর্ম নিরপেক্ষ স্পেস বাংলা বিজেপি আমি বলিনি বাংলা বিজেপির পরিকল্পনা হাত দিয়ে শুভেন্দু অধিকারীর বাংলার বিজেপির পরিকল্পনা সেটাকে তৃণমূলের তৃণমূলের অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীরা বিজেপির পরিকল্পনাকে ভারতীয় জনতা পার্টি যে দুর্নীতির অভিযোগ তুলছে সেটা অস্বীকার করতে পারেন না বাকিরা সবাই বলেছেন একবারও বলিনি আমি জাস্ট এক মিনিট আনইন্টারাপ্টেড বলবো সেটা হচ্ছে এই দুর্নীতি নিয়ে আমি প্রথম ওপেনিং স্টেটমেন্টে বলে দিয়েছি 2014 থেকে 24-এর তথ্য দিয়ে দিয়েছি 25 জন লিডার সেই 25 জন লিডার যখন বিজেপিতে গেছেন বা বিজেপির সঙ্গে সরকার করেছেন তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত বন্ধ হয়ে গেছে তার মধ্যে আমাদের বাংলার বিরোধী দলের দলনেতা শুভেন্দু এটা এক নম্বর বিজেপির মনোভাব কি সেটা বাংলার মানুষ জানে এবার আমি বাংলা দখলের প্রশ্ন নিয়ে যেটা দখল রাজনীতি এই যে আমি একটা জিনিস বিজেপি নেতা যেহেতু বিজেপিতে জয়েন করেছে সেই জন্য বিজেপির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে তদন্ত করা মকুব করে দিচ্ছে এটা তো আপনার বক্তব্য আমি একটা রাজীব বন্দ্যোপাধ্যায় হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না না এখন অবধি কিছু বলতে পারবেন মুখ্যমন্ত্রী কি রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনিও নিশ্চয়ই মানে দায়িত্বজ্ঞানী মন্তব্য করেন আমি আসছি এই যে আলোচনা হচ্ছে এই আলোচনাতে সৈকত যেটা দিয়ে শুরু করেছিল আমি বলছি বাংলায় নির্বাচন জিততে আমেরিকায় চলে গেলে হবে না এখন ইলন মাস্ক নিয়ে কথা বলতে হবে না রাজীব ব্যানার্জি নিয়ে কথা বলতে হবে তুমি ইলন মাস্ক নিয়ে কথা বলতে চলবে না তুমি ইলন মাস্ক নিয়ে চলবে না তুমি রাজীব ব্যানার্জি নিয়ে কথা বলো রাজীব ব্যানার্জির বিরুদ্ধে কেন সংগঠন আছে এবং বাংলায় বলছিল দত্তর বিরুদ্ধে কেন তা না বাংলার মানুষ চাইনি লড়াইটা বিজেপির সঙ্গে বাংলার মানুষের এবং সেই লড়াইয়ে
বিজেপি এই লড়াই, সেই লড়াই ছেড়ে দাও। কারণ বাংলার পালস বোঝে না, বাংলার এই অঙ্গভঙ্গ কলিঙ্গ, কে তখন বাংলার রাজতন্ত্র, পালস বোঝে না? তখন ছিল রাজতন্ত্র। আপনি বেশি বাংলার পালস বোঝেন নাকি? আপনার থেকে আমরা কম বুঝি নাকি? মানে কি বলবো বুঝে উঠতে পারছেন না। যে তৃণমূল কংগ্রেস তোলাবাজির অভিযোগ, তন্ময়, বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস তোলাবাজির রাজনীতি করে, এই তোলাবাজির রাজনীতিটা বাংলার পালস। তোলাবাজি বিজেপির রাজনীতি, বিজেপি যদি বলে দেয় তাহলে তো আর হয়ে যাবে না। চলে এসেছে সুমন কাঞ্জিলাল, লাস্ট মোমেন্টে চলে গেছে পিএসসিতে। শুধু বিধায়করা দল ছাড়ায়নি, আপনাদের যে আমাদের রাজ্যের প্রতি যে দর্শন, সেই দর্শন বদলায়নি। যখন তখন আপনারা বাংলা বাঙালিকে অপমান করেন। থার্ড, কাকুর ভয়েস স্যাম্পল কথা বলছেন আপনারা, মানে দুর্নীতির কথা বলছেন, কাকুর ভয়েস স্যাম্পল কিছু হয়নি। সিবিআই, ইডির মতো সংস্থা একের পর এক মন্ত্রীরা জেল থেকে বেরিয়ে গিয়েছে। নারী নির্যাতন নিয়ে কোনো আন্দোলনকে রাস্তায় নামিয়ে নিয়ে আনতে পারেন। কোনটার ভিত্তিতে তাহলে বলবেন যে আপনারা আসবেন? কেন মানুষ ভোট ব্যাংকে আসবেন? রিলাই করবে কেন? আগামী 50 বছরে বাংলায় আসবে না। আচ্ছা তন্ময়, আমি তোমার প্রশংসা করব। আমার বক্তব্য হচ্ছে, শোনো ঠান্ডা মাথায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী বা শাসক দলের নেত্রী হিসেবে 5 মিনিট লাগতো বিরোধীদের এমএলএর বেঞ্চটা ফাঁকা করে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি। কেন? কারণ একজন বলেছিলেন ওদের দলের সাধারণ সম্পাদক যে দরজা খুলে দিলে পার্টিটা উঠে যাবে। ভাঙতে পারেননি কেন? কারণ আমাদের বিজেপির যারা এমএলএ তারা এই কঠিন লড়াইয়ে কেস খেয়েও এক কাটটা আছেন, এটা ভাঙা যায়নি। নাহলে এতক্ষণ ওনারা ভাঙার পদ্ধতি চলে গেছিলেন। এটা এক। দুই, বিজেপি এখনো যারা আছে তারা বিক্রি হতে পারে, বলতে দিতে হবে, আমি এতক্ষণ চুপ করে শুনেছি। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে, এক সেকেন্ড, আপনাকে মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ রয়েছে সেই এমএলএদেরকে হচ্ছে তাদের কথা আমি বাদ দিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন, এর গ্যারান্টি কে দেবে? এখন আপনি বিজেপির কথা একটাও সংকোচে বললেন না, তৃণমূলের দিকে আঙুল দেখাচ্ছেন। তারা কি করছেন? তারা কি মানেই তো তৃণমূল। মানুষ কেন রিলাই করে না? মুকুল রায়কে ভাঙিয়ে নিয়ে গেছিলেন, আজকে আদালত কি বলেছে? আঙুল কার দিকে উঠেছে? কাঞ্জিলাল আছে লাইনে, আমাদের ওই হলদিয়ার এমএলএ আছেন, একের পর এক মামলা লাইনে। এদেরকে উত্তর দিতে হবে তো। আমরা কোথায় গেছিলেন তো? কি দেশোদ্ধার করে নিয়েছেন? বিজেপির এই দলবদল, এক প্লেয়ার আরেকটা খেলা, এইসব আলোচনা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে নির্বাচনটা, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনী কৌশল, নির্বাচনী যে ব্যবস্থা, তার মধ্যে কি বিজেপি ম্যানিপুলেট করছে? এটা বিগ কোশ্চেন আফটার বিহার ইলেকশন। আমি উত্তর দিতে হবে। সেকেন্ড হচ্ছে, এই রাজ্যে আমরা যে কথা আগে বলেছি, কমপ্লেইন করেছো যতক্ষণ না করপশনের বিরুদ্ধে ব্যবস্থা ইডিসিবিআই নিচ্ছে, তাতে প্রমাণিত যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি এই রাজ্যে তৃণমূলকে চড়াতে চায় না। তাহলে কি আদতে কেউ না কেউ কোথাও না কোথাও সারেন্ডার বিজেপির কাছে? এই রাজ্যে যেভাবে ওভার কনফিডেন্ট হয়ে বিজেপি ব্যাপক পরিমাণে টাকা ঢালছে, যে দল ক্ষমতায় আসেনি তারা বলছে 10,000 করে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢোকাবে। বিজেপির টাকা সোর্স অফ ইনকাম, তাহলে কি আমরা যে তোলাবাজির কথা উঠছিল, তোলাবাজ তো তৃণমূল 1 নম্বর, কিন্তু নির্বাচনী বন্ড এর থেকে বড় কি সরকারি তোলাবাজি প্রকল্প কোন বিশ্বে কোনো আছে? নেই। এবার বাংলায় যে বিজেপির কথাগুলো হচ্ছে, আরে আপনারা কি করছেন? আপনাদের এজেন্সিগুলো কি করছে? আপনাদের এজেন্সিগুলো কি করছে? এজেন্সিগুলো আপনাদের কি করছে? ওগুলো ফালতু কথা বলতে খাচ্ছে না, ওগুলো বাজার ব্যবসা খাচ্ছে না, ওগুলো বাজার ব্যবসা খাচ্ছে না। আজকে বিহারে আমরা দেখেছি ভোট চুরি করে কতদিন চালাবে? সংখ্যালঘু ভোটটা পাওয়ার জন্য জেডিইউ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জেডিইউর উপর আস্থা ছিল মুসলিমদের, সেই জায়গাটা আমাদের রাজ্যে বিজেপির নেই। বিজেপি এই বিষয়ে কি বলছে? কারণ তারা যে জায়গাটা বলছে, যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা আমাদের ভোট দেয় না, আজকে তারা বলছেন যে আমরা তো ওদের ভোট চাই। কি বলছেন? দেখুন, আমি আপনাকে প্রথমেই বলছি
এই বাংলাতে যে কিছুক্ষণ আগে আপনারা আলোচনা করছিলেন না যে উনি তন্ময়দাকে তো আমি খুব মানে ভালোবাসি, তন্ময়দা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিজেপি এখানকার ভূগোল সম্পর্কে কিছু জানেন না। সত্যি তো, আমরা বাংলার যে ভূগোল জানতাম সে ভূগোল এরা বদলে দিয়েছে। বাংলার যে ডেমোগ্রাফি ছিল সেই ডেমোগ্রাফি এরা চেঞ্জ করে দিয়েছে। স্বপ্ন বাস্তবে পরিণত হবে। শুনুন, অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে বাস্তবে পরিণত করেছে। আমরা মাটিতে থেকে আমাদের 400 জন কর্মী মারা হয়েছে। আমরা হচ্ছে গণতান্ত্রিক আগামী দিনে কোনো সিরিয়াস কমিউনিকেশন নেই। তন্ময়দা আপনার কথা শুনে হাসি পাচ্ছে, তারপরে কি উত্তর দেব? আমি এখনো অঙ্কুরদা কি চাইছি টু তৈরি করেছে তৃণমূল এই রাজ্যে বিজেপি মমতা এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা করে এক যে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এই রাজ্যে লড়ার জন্য নেতৃত্বের জায়গা থেকে কে মুখ, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মুখের জায়গাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছেন। এবং এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তাদের যে ম্যানিফেস্টোতে যেগুলো সামনে আনতে পারে, তাদের সুশাসনের বক্তব্য যা আনতে পারে বা এই রাজ্য নিয়ে যে পরিকল্পনা, সেটা কিন্তু তারা জয়যুক্ত হলে তারা এই রাজ্যে করতে পারবেন। মানুষ কি তাদের উপর সেই আস্থাটা রাখবে, সেটা এখন একটা লাখ টাকার প্রশ্ন এবং তার জন্য আমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে। আমাদের সঙ্গে ছিলেন আজকের এই আলোচনায় তন্ময় ঘোষ, কেতন জয়সওয়াল, শঙ্কুদেব পণ্ডা, সৈকত গিরি। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।